আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর পদার্থবিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন এই অধ্যায়টির 237 থেকে 240 পৃষ্ঠার মধ্যে অনুশীলনীর যে সকল কোয়েশ্চেন রয়েছে সবগুলো কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে এখানে আছে সাধারণ প্রশ্ন 11টা, তারপর গাণিতিক প্রশ্ন রয়েছে 5টা এবং বহু নির্বাচনী রয়েছে 5টা এবং শেষে রয়েছে সৃজনশীল প্রশ্ন 3টা। এই সবগুলো প্রশ্নের আমরা স্টেপ বাই স্টেপ উত্তর দেখব। প্রথমে চলো আমরা সাধারণ প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। প্রথম সাধারণ কোয়েশ্চেনটা হলো, বিভিন্ন রঙের আলোর জন্য চোখের সংবেদনশীলতার পরিমাপটি কেমন করে নির্ণয় করা হতে পারে? এর অ্যান্সারে আমরা লিখব, বিভিন্ন রঙের আলোর জন্য চোখের সংবেদনশীলতা পরিমাপ করার জন্য বিভিন্ন পরীক্ষা ব্যবহার করা হয়। এর মধ্যে একটি হলো স্পেকট্রোফটোমিটার। ব্যবহার করে বিভিন্ন রঙের আলো চোখের উপর ফেলা হয় এবং ফেলে দেখা হয় কোন রং চোখে সবচেয়ে বেশি সংবেদনশীল। আরেকটি পদ্ধতি হলো বিভিন্ন রঙের আলো ব্যবহার করে রং শনাক্তকরণের পরীক্ষা করা, যেখানে দেখা হয় কোন রং চোখ সহজে শনাক্ত করতে পারে। এরপর 2 নম্বর কোয়েশ্চেন, মানুষের চোখ সবচেয়ে বেশি দেখতে পায় হলুদ ও সবুজ রং, তাহলে বিপদ সংকেত সব সময় লাল দিয়ে কেন করা হয়? এর অ্যান্সার হলো, বিপদ সংকেত লাল রঙের করার কারণ হলো লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ায় এটি অনেক দূর থেকে দেখা যায় এবং কুয়াশা বা ধোঁয়ার মধ্যেও সহজে দৃষ্টিগোচর হয়। এছাড়া লাল রং বিপদ এবং সতর্কতার প্রতীক হিসেবেও বহুল ব্যবহৃত। এরপর 3 নম্বর কোয়েশ্চেনটা হলো, আয়নাতে ডান বাম উল্টে যায়, এরপর উপর নিচ উল্টায় না কেন? এর উত্তরে আমরা লিখব, আয়নাতে বস্তুর সোজা বিম্ব গঠিত হয়, অর্থাৎ কোনো বিন্দুর বিম্ব তার বরাবর গঠিত হয়। ডান হাত বরাবর ডান হাতের বিম্ব, বাম হাত বরাবর বাম হাতের বিম্ব, মাথা বরাবর মাথার প্রতিবিম্ব গঠিত হয়। যেহেতু মাথা বরাবর মাথা এবং পা বরাবর পায়ের বিম্ব গঠিত হয়, তাই উপর নিচ উল্টায় না কেবল আপেক্ষিক অবস্থানের কারণে ডান বাম উল্টে গেছে বলে মনে হয়। এরপর 4 নম্বর কোয়েশ্চেন, জ্যোৎস্নার আলোতে রং দেখা যায় না কেন? এর অ্যান্সার, জ্যোৎস্নার আলোতে রঙের তীব্রতা কম থাকে, যা আমাদের চোখের রঙের সংবেদনশীল কোষগুলোকে অর্থাৎ কোন সেলসগুলোকে সক্রিয় করতে পারে না। রাতের আলোতে আমাদের চোখ রড কোষ ব্যবহার করে দেখে, যা রঙের পার্থক্য শনাক্ত করতে পারে না। 5 নম্বর কোয়েশ্চেন, জ্যোতির্বিদদের বড় টেলিস্কোপে সবসময় অবতল আয়না ব্যবহার করা হয় কেন? অ্যান্সার, অবতল আয়না আলোকরশ্মিকে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করে, যা দূরবর্তী বস্তুর স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করতে সাহায্য করে। তাই জ্যোতির্বিদরা বড় টেলিস্কোপে অবতল আয়না ব্যবহার করেন, যাতে তারা দূরবর্তী গ্রহ, নক্ষত্র এবং অন্যান্য মহাজাগতিক বস্তু স্পষ্টভাবে দেখতে পারেন। 6 নম্বর কোয়েশ্চেন, আলোর প্রতিফলন বলতে কী বোঝায়? অ্যান্সার, যখন আলো কোনো মসৃণ পৃষ্ঠে আপতিত হয়ে একই মাধ্যমে ফিরে আসে, তখন তাকে আলোর প্রতিফলন বলে। এরপর 7 নম্বর কোয়েশ্চেন, নিয়মিত প্রতিফলন ও ব্যাপ্ত প্রতিফলন বলতে কী বোঝায়? অ্যান্সার, নিয়মিত প্রতিফলন যখন আলো কোনো মসৃণ পৃষ্ঠে আপতিত হয়ে একটি নির্দিষ্ট দিকে প্রতিফলিত হয়, তখন তাকে নিয়মিত প্রতিফলন বলে, যেমন আয়নায় আলোর প্রতিফলন। এরপর ব্যাপ্ত প্রতিফলন যখন আলো কোনো অমসৃণ পৃষ্ঠে আপতিত হয়ে বিভিন্ন দিকে প্রতিফলিত হয়, তখন তাকে ব্যাপ্ত প্রতিফলন বলে, যেমন কাগজের উপর আলোর প্রতিফলন। 8 নম্বর কোয়েশ্চেন, দর্পণ কাকে বলে? অ্যান্সার, যে মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে এবং প্রতিবিম্ব তৈরি হয় তাকে দর্পণ বলে। 9 নম্বর কোয়েশ্চেন, প্রতিবিম্ব কাকে বলে? প্রতিবিম্ব কয় প্রকার ও কী কী? উত্তর, যখন কোনো বস্তু থেকে আগত আলো কোনো দর্পণে প্রতিফলিত হয়ে অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা মিলিত হয়েছে বলে মনে হয়, তখন সেই বিন্দুতে বস্তুটির প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্ব 2 প্রকার, বাস্তব প্রতিবিম্ব এবং অবাস্তব প্রতিবিম্ব। বাস্তব প্রতিবিম্বর সূত্রটা হলো, যখন প্রতিফলিত রশ্মিগুলো প্রকৃতপক্ষে কোনো বিন্দুতে মিলিত হয়, তখন তাকে বাস্তব প্রতিবিম্ব বলে। আর অবাস্তব হলো যখন প্রতিফলিত রশ্মিগুলো প্রকৃতপক্ষে কোনো বিন্দুতে মিলিত না হয়ে মিলিত হয়েছে বলে মনে হয়, তখন তাকে
অবাস্তব প্রতিবিম্ব বলে। এরপর 10 নম্বর কোয়েশ্চেনটা হলো অবতল দর্পণে কিভাবে বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয় তার রশ্মিচিত্রের সাহায্যে দেখাও। এখানে আমাদের রুলস অফ 6 অর্থাৎ আলোর প্রতিফলনের 6টা নিয়ম কাজে লাগবে। এই 6টার মধ্যে 5টাই কিন্তু বাস্তব প্রতিবিম্ব গঠিত হয় অবতল দর্পণের মধ্যে। এই যে আয়নাটা, প্রথমে চলো আমরা আয়নার পরিচিতিটা জেনে নিই বা দর্পণটা জেনে নিই। এরপর আমরা এই 6টা অবস্থানের জন্য কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় তা খুব সহজে দেখব, এবং এইটা যদি তোমরা পারো তাহলে তোমাদের এই বই থেকে 50% পড়া তোমাদের কমপ্লিট হয়ে যাবে, কারণ অবতল দর্পণ থেকেই এই চিত্রগুলো আঁকতে দেয় বেশি করে। তো এখানে এই যে সিটা দেখতে পাচ্ছ, এটা হলো কেন্দ্র, এটাকে বলা হয় বক্রতার কেন্দ্র। আর এফ এটা হলো ফোকাস, আর পি হলো মেরু। 6টা অবস্থানের এটা হলো অসীম, এটা হলো বক্রতার কেন্দ্রের বাইরে, এবং এটা বক্রতার কেন্দ্রে, এটা হলো বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে, এটা ফোকাসের মধ্যে, এবং এটা হলো ফোকাস এবং মেরুর মাঝখানে। এখানে প্রতিটার জন্য 6 হবে, অর্থাৎ 1-এর মধ্যে যদি থাকে অর্থাৎ অসীমে, তাহলে সেইটা এই 5-এর মধ্যে গিয়ে প্রতিবিম্ব গঠিত হবে, এবং এই যে 2-এ যদি থাকে তাহলে 4-এর মধ্যে গঠিত হবে, 3-এ থাকলে গঠিত হবে 3-এর মধ্যেই, তারপর 4-এ থাকলে গঠিত হবে 2-এ, এবং 5-এ থাকলে গঠিত হবে হলো 1-এর মধ্যে। এরপর 6-এ যদি থাকে তাহলে সেটা কিন্তু গিয়ে দর্পণের পিছনে হয়, সেটা আমাদের এখানে দেখার তেমন কোনো দরকার নেই। তো এখন প্রথমটা এটা চলো দেখে নেই। এটা অসীম বলতে হলো যে কোনো জায়গায় থাকতে পারে, তো যে কোনো জায়গায় থাকবে সেটা আয়নায় এরকমভাবে পতিত হবে, 2টা রশ্মি পতিত হয়ে 5 নাম্বার বরাবর, অর্থাৎ এই যে 5 ফোকাস এই বরাবর এসে মিলিত হবে, এবং এটা কিন্তু উল্টা হবে। এরপর দ্বিতীয় অবস্থানটা দেখো, এই ক্ষেত্রে একটা সোজা যাবে, সোজা গিয়ে এই বরাবর আসবে, অর্থাৎ ফোকাস দিয়ে আসবে একটা, এবং আরেকটা এই বক্রতার কেন্দ্র দিয়ে গিয়ে বক্রতার কেন্দ্র দিয়েই আসবে। খেয়াল রাখবে যখন কোনো রশ্মি সোজা পড়ে তখন সেটা সবসময় ফোকাস দিয়ে আসে, এবং যেটা বক্রতার কেন্দ্র দিয়ে সি দিয়ে যায় সেটা সবসময় এই সি দিয়েই ফেরত আসে। তাহলে এটা 2-এর জন্য কিন্তু আমাদের অবস্থানটা হচ্ছে এই 4-এর মধ্যে। এরপর 3 নাম্বারটার ক্ষেত্রে একই রকমভাবে এটা প্রথমটা যাবে হলো সোজা, সোজা গিয়ে ফোকাস দিয়ে আসবে, এবং আরেকটা যেহেতু কোনো জায়গা দিয়ে কেন্দ্র দিয়ে যাওয়ার ব্যবস্থা নেই, কারণ এটা আছেই এখন কেন্দ্রে, তাই এটা আবার একটা ফোকাস দিয়ে চলে যাবে, ফোকাস দিয়ে গিয়ে কিন্তু সোজা চলে আসবে। তাহলে এটার ইয়েটা হবে এইখানে প্রতিবিম্বটা, এবং এটা হবে উল্টা কিন্তু বাস্তব। তারপর 4 নাম্বারটা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে থাকলে এটাও সোজা গিয়ে ফোকাস দিয়ে আসবে, এবং আরেকটা এই ফোকাস দিয়ে গিয়ে সোজা বেরিয়ে যাবে। খেয়াল রাখবে ফোকাস দিয়ে গেলে কিন্তু সোজা বের হয়, অথবা সোজা গেলে কিন্তু ফোকাস দিয়ে বের হয়। আর কেন্দ্রের ক্ষেত্রে হলো কেন্দ্র দিয়ে গেলে কেন্দ্র দিয়েই বের হয়। তো এবার এটা এই 2-এর মধ্যে মিলিত হবে এসে 4 আর 2 যোগ করলে 6 হয়। এটা নামই হলো রুলস অফ 6, অর্থাৎ 6 হবে সব সময়। এরপর 5 নাম্বারটা হলো এখানে ফোকাসে থাকলে এটা সরাসরি একবার গিয়ে সোজা ফোকাস দিয়ে বেরিয়ে আসবে, এবং আরেকটা এই যে কেন্দ্র বরাবর গিয়ে কেন্দ্র দিয়েই কিন্তু বেরিয়ে আসবে। এরপর 6 নাম্বারটা এটা হলো ফোকাস এবং এই যে মেরু এটার মাঝখানে থাকলে এটা একটা সোজা গিয়ে এই ফোকাস দিয়ে বেরিয়ে আসবে, এবং আরেকটা এরকম সোজা কেন্দ্র বরাবর গিয়ে কিন্তু এদিক দিয়ে বেরিয়ে আসতে চাইবে, কিন্তু এইটা কিন্তু এদিক দিয়ে বেরিয়ে আসলে কোথাও মিলবে না, সেজন্য আমরা এটাকে পিছনের দিকে টেনে দিব, তাহলে পিছনে গিয়ে এইখানে মিলবে, এবং এইখানে মিলার পর এটা হবে অবাস্তব একটা প্রতিবিম্ব, যেটা বাইরে থেকে বা দর্পণের পিছনে থেকে আসতেছে। তো এখান থেকে আমাদের দরকার হবে হলো 2 নাম্বারটা, 3 নাম্বারটা, 4 নাম্বারটা, 5 নাম্বারটা। এই যে দেখো এখানে কিন্তু আমরা লিখে দিয়েছি, এবং এটার জন্য অবস্থানগুলো চলো দেখিয়ে দেই। 1 নাম্বার অবস্থানের জন্য অসীমে হলে, যদি অসীমে থাকে সেই বস্তুটা, তাহলে এটার বিম্বের অবস্থান হবে প্রধান ফোকাসে, বিম্বের প্রকৃতি হবে বাস্তব ও উল্টো, বিম্বের আকৃতি হবে অত্যন্ত খর্বিত অর্থাৎ ছোট হয়ে যাবে। এরপর 2 নাম্বারটা বস্তু অসীম ও বক্রতার ব্যাসার্ধের মধ্যে হলে, অর্থাৎ 2 নাম্বারটা হলে বিম্বের অবস্থান বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে, বিম্বের প্রকৃতি হলো বাস্তব ও উল্টো, বিম্বের আকৃতি হলো খর্বিত মানে হলো ছোট। তারপর 3 নাম্বার বস্তু বক্রতার কেন্দ্রে অবস্থান করলে বিম্বের অবস্থান হলো বক্রতার কেন্দ্রেই, বিম্বের প্রকৃতি হলো বাস্তব ও উল্টো, এবং বিম্বের আকৃতি হলো বস্তুর সমান। তারপর 4 নাম্বারটা বস্তু বক্রতার কেন্দ্র ও
প্রধান ফোকাসের মধ্যে অবস্থান করলে বিম্বের অবস্থান হবে বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে। বিম্বের প্রকৃতি হবে সদ ও উল্টো। এরপর বিম্বের আকৃতি হবে বিবর্ধিত। এখানে সদ মানেই বাস্তব, একই কথা। এরপর বস্তু প্রধান ফোকাসে যদি অবস্থান করে তাহলে বিম্বের অবস্থানটা অসীমে হবে, বিম্বের প্রকৃতিটা হবে সদ অর্থাৎ বাস্তব ও উল্টো, অথবা অসদ ও সোজা অর্থাৎ অবাস্তবও হতে পারে আবার সোজাও হতে পারে অনেক সময়। এবং বিম্বের আকৃতিটা হবে অত্যন্ত বিবর্ধিত অর্থাৎ অনেক বড় হবে। এরপর 11 নম্বর কোয়েশ্চেনটা হলো অবতল দর্পণে কিভাবে অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয় তা চিত্রসহ বর্ণনা করো। এই যে অবতল দর্পণের বেলায় যদি আমরা এই যে 6 নম্বর রুলটা যেটা একটু আগেই দেখে আসলাম ওইটা কিন্তু এখানে আলোচনা হবে। 6 নম্বরটা ছিল হলো ফোকাস এবং মেরুর মাঝে যদি এটা থাকে এখানে, এটা কিন্তু একটা সোজা গিয়ে ফোকাস দিয়ে চলে আসবে আমরা দেখেছি, এবং আরেকটা বক্রতার কেন্দ্র বরাবর গিয়ে বক্রতার কেন্দ্র বরাবরই আসবে। কিন্তু এটা তো কোনো জায়গায় মিলে না, যেহেতু মিলে না তাই এটাকে আমরা পিছন দিকে টেনে দেব। তাহলে এই বরাবর পিছনে টানলে এখানে আসবে এবং এই বরাবর পিছনে টানলে এইখানে আসবে। তাহলে এইখানে যদি আমরা এটা দাড়ি দিয়ে টেনে দেই তাহলে কিন্তু এটা অনেক বড় দেখা যাচ্ছে এবং এইটা থেকে কিন্তু এটা বড় হয়। এটার জন্য আমরা এখন বিস্তারিত লিখব যে এম প্রাইম একটি অবতল দর্পণ, সি বক্রতার কেন্দ্র, এফ প্রধান ফোকাস এবং পি দর্পণের মেরু, ও এ লক্ষ্যবস্তু আয়নার সামনে প্রধান অক্ষের উপর লম্বভাবে প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে অবস্থিত। ও বিন্দু থেকে একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হয় এবং অপর একটি রশ্মি বক্রতার ব্যাসার্ধ বরাবর দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর সেটি একই পথে ফিরে যায়। প্রতিফলনের ফলে রশ্মি দুটি পরস্পর অপসারী রশ্মিতে পরিণত হয়। রশ্মি দুটিকে পিছনের দিকে বাড়ালে এরা আই বিন্দু থেকে আসছে বলে মনে হয়। এরপর অর্থাৎ আই বিন্দুই হল ও বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব। আই বিন্দু থেকে প্রধান অক্ষের উপর অঙ্কিত আই বি লম্বই হল লক্ষ্যবস্তু ও এ এর অবাস্তব প্রতিবিম্ব। অর্থাৎ ও এ যে বস্তুটা ছিল এটা কিন্তু বাড়ানোর পর এটাকে আমরা নাম দিয়েছি আই এবং বি, তাহলে এটা হলো অবাস্তব প্রতিবিম্ব এই ও এ এর। সৃষ্ট প্রতিবিম্বের অবস্থান হলো দর্পণের পিছনে অর্থাৎ আয়নার পিছনে। প্রকৃতি অবাস্তব, অবাস্তব মানেই হলো এটা যেহেতু আয়নার মধ্য থেকে আসছে না, এটা বাইরে থেকে আসছে, তাই এটা অবাস্তব এবং সোজা এবং আকারে বিবর্ধিত অর্থাৎ বস্তুর চেয়ে আকারে বড়। এরপর প্রথম গাণিতিক কোয়েশ্চেনটা হলো চিত্রের মতো করে আয়না রাখার আছে, চিত্রে দেখানো আলোকরশ্মিটি কোন দিক দিয়ে যাবে দেখাও। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো আয়নাটা এবং এইটা হলো ওই যে বস্তুটা রশ্মিটা, এই রশ্মিটা এখানে আপতিত হয়েছে এবং এইটা এখানে আপতিত হওয়ার পর এই যে পুরোটা আয়না দেওয়া আছে এটা কোন জায়গায় পর এটা কিভাবে বেরিয়ে যাবে সেটাই বের করতে বলা হয়েছে। তাহলে চলো এটার উত্তরটা আমরা দেখে নিই। এই যে দেখো, প্রথমে এটা এইখান দিয়ে এখানে পড়ছে, পড়ার পর যেই 75 ডিগ্রি কোণে পড়ছে সেই 75 ডিগ্রি কোণে এখান থেকে আবার সোজা এখানে গিয়ে পড়বে, এখানে গিয়ে 60 ডিগ্রি হবে এবং এই 60 ডিগ্রি কোণে গিয়ে সোজা আবার এইখানে পড়বে এবং এখানে পড়ার পর 75 ডিগ্রিতে পড়ার পর আবার এটা 75 ডিগ্রিতে ওইখানে গিয়ে পড়বে এবং ওইখান থেকে আবার সোজা 75 ডিগ্রি কোণে এইখানে আসবে এবং যেই কোণে আসছে ঠিক ওই কোণেই এখানে 15 ডিগ্রি ভিতরে বজায় রেখে এই দিক দিয়ে আবার এটা বেরিয়ে যাবে। এরপর 2 নম্বর কোয়েশ্চেনটা হলো উত্তল আয়নায় এক্স ওয়াই বস্তুটির জন্য 8.29 এ আলোকরশ্মিগুলো একে প্রতিবিম্বটি কোথায় হবে। এখানে যেহেতু আমাদেরকে 8.29 এর এ থেকে আঁকতে বলা হয়েছে, তো 8.29 এর এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা উত্তল আয়না, কারণ এইখানে লক্ষ্যবস্তুটা আছে। তাহলে এর অ্যান্সারটা চলো আমরা দেখে নিই। এক্ষেত্রে এইখান থেকে একটা সোজা রশ্মি দর্পণে আপতিত হবে এবং এটা সোজা ফোকাস দিয়ে যাবে, কারণ আমরা জানি সব কিছু সোজা পড়ার পর সেটা কিন্তু ফোকাস দিয়ে যায় এবং ফোকাস দিয়ে যেটা যায় এটা কিন্তু আবার সোজা যায়। এরপর দেখো এখানে আরেকটা রশ্মি মেরু দিয়ে যাবে, মেরু দিয়ে যাওয়ার পর সেটাকে এই দিক দিয়ে কিন্তু আমরা দেখব বেরিয়ে যাচ্ছে। এই দিক দিয়ে যেটা বেরিয়ে যাবে সেটাকে যেহেতু এখানে কোনো সময় মিলবে না তাই এটাকে আমরা পিছনের দিকে টেনে দিব। যখন আমরা এটা পিছনে টেনে দিব তাহলে এটা এখানে মিলবে, তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম হবে এক্স ওয়াই এর এটা প্রতিবিম্বটা।
তাহলে উত্তল আয়নায় ফোকাস দূরত্বের ভিতরে রাখা লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব গঠন, অতএব প্রতিবিম্ব ফোকাসের ভিতরে গঠিত হবে। এরপর 3 নম্বরটা হলো অবতল আয়নায় XY বস্তুটির জন্য 8.29 বি আলোকরশ্মিগুলো এঁকে প্রতিবিম্বটি কোথায় হবে দেখাও, অর্থাৎ এইটা অনুযায়ী। খুবই সহজ, চলো আমরা দেখে নিই। এখানে প্রথম একটা সোজা গিয়ে ফোকাস দিয়ে চলে আসবে, দেখে এসেছি, এবং আরেকটা মেরু বরাবর গিয়ে সেটা কিন্তু এই যে যেই কোণে যাবে সেই কোণেই কিন্তু এখানে ফেরত আসবে। তখন এটা কিন্তু এদিকে কোনো জায়গায় মিলবে না, সেটাকে আমরা পিছনে বর্ধিত করে দেব সোজা, এটাকেও কিন্তু আমরা পিছনে বর্ধিত করে দেব সোজা, তাহলে এইখানে গিয়ে মিলিত হবে। অথবা সেম জিনিসটা আমরা করতে পারি আরেকটা বক্রতার কেন্দ্র দিয়ে এঁকে, একই রকমভাবে এখানেই কিন্তু মিলিত হবে, তাহলে আমাদের এইটা হবে প্রতিবিম্ব। এরপর 4 নম্বর কোয়েশ্চেনটা হলো অবতল আয়নায় XY বস্তুটির জন্য চিত্র 8.30 এর মধ্যে যেটা আছে এটা, এই আলোকরশ্মিগুলো এঁকে প্রতিবিম্বটি কোথায় হবে দেখাও। এর অ্যান্সারটা অনেক সহজ। এটার জন্য আমরা এরকমভাবে প্রথমে চিত্রটা আঁকবো। এটা ছিল হলো এইখানে, এবং প্রথমে এটা সোজা যাবে, ফোকাস দিয়ে একটা রশ্মি বেরিয়ে আসবে, এবং আরেকটা যাবে হলো এই যে মেরু বরাবর, এবং সেটা গিয়ে কিন্তু যেই কোণে যাবে সেই কোণেই বেরিয়ে আসবে। তাহলে এটার প্রতিবিম্বটা হবে এখানে, এবং প্রতিবিম্বের অবস্থান হবে বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে। এটা হলো কেন্দ্র, এবং এটার বাইরে যা আছে পুরোটা অসীম, তাহলে কেন্দ্র আর অসীমের মাঝে হইছে বিম্বটা গঠন। এরপর 5 নম্বরে বলছে অবতল আয়নায় XY বস্তুটির জন্য 8.30 বি আলোকরশ্মিগুলো এঁকে প্রতিবিম্বটি কোথায় হবে ব্যাখ্যা করো এইটা অনুযায়ী। এটার অ্যান্সারও আগের মতোই দিব আমরা। প্রথমে চিত্রটা আঁকবো, এটা সোজা গিয়ে ফোকাস দিয়ে চলে আসবে, এবং আরেকটা মেরু বরাবর সোজা পড়ে এটা আবার সোজা যেইভাবে পড়বে ঠিক সেই কোণেই বেরিয়ে আসবে, তাহলে সেটা হবে ফোকাস এবং কেন্দ্রের মাঝখানে। তাহলে প্রতিবিম্বের অবস্থান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে। এরপর এখানে কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। প্রথম যেই বহু নির্বাচনী প্রশ্ন সেটা হলো উত্তল দর্পণ কোথায় ব্যবহার হয়, এর অ্যান্সার হবে ক, গাড়িতে। 3 নম্বর কোয়েশ্চেন প্রতিফলন কত প্রকার, এটা হবে 2 প্রকার। 3 নম্বর সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব, এর অ্যান্সার হবে গ, 1 ও 3, অর্থাৎ আকারে লক্ষ্যবস্তুর সমান হয় এবং দর্পণ থেকে বস্তুর দূরত্বের সমান দূরত্বে গঠিত হয়। তারপর 4 নম্বর বি ও বস্তুর প্রতিবিম্বের আকৃতি কিরূপ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি বি ও রয়েছে ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে। তাহলে এখানে আমরা যদি পজিশনটা দেখি, তাহলে কত নাম্বার পজিশনে আছে সেটা হলো এখান থেকে গণলা 1 2 3, কেন্দ্রকে তোমরা 3 দিয়ে মনে রাখতে পারো রুলস অফ 6 থেকে। 3-এর পর এটা আছে 4 যেহেতু আছে তার মানে এটা গিয়ে 6 মিলাতে গিয়ে 2-এ মিলিত হবে, তাহলে 1 2 2 হলো এইখানে, যেহেতু এইখানে গঠিত হবে তাহলে এটা কিন্তু বড় হবে, তাহলে লিখবো আমরা বি বর্ধিত অর্থাৎ বড়। তারপর 5 নাম্বার বি ও বস্তুর প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে। আমরা এটা জানি কেন্দ্র, তাহলে কেন্দ্র, আর এটা হলো অসীম, তাহলে কেন্দ্র আর অসীমের মাঝে হচ্ছে, তাহলে আমরা লিখবো বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে। এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 পদার্থবিজ্ঞান বইয়ের 239 এবং 240 পৃষ্ঠার মধ্যে যে 3টা সৃজনশীল দেয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম সৃজনশীলের কয়ের কোয়েশ্চেনটা হলো সমতল দর্পণ কি। এর অ্যান্সার যে আয়নার পৃষ্ঠটি মসৃণ ও সমতল হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেটি সমতল দর্পণ। খ, দর্পণের পেছনে ধাতুর প্রলেপ লাগানো হয় কেন। অ্যান্সার ধাতুর প্রলেপ লাগানো ব্যতীত দর্পণ স্বচ্ছ সমসত্ব কাচখণ্ডের ন্যায়, যাতে আলো লম্বভাবে আপতিত হলে মাত্র 4.5% প্রতিফলিত হয়। অন্যদিকে ধাতুর প্রলেপ লাগানোর ফলে দর্পণের আলোর প্রতিফলনের পরিমাণ প্রায় 40% হয়, তাই আলোর প্রতিফলনের হার বৃদ্ধির জন্য দর্পণের পিছনে ধাতুর প্রলেপ দেওয়া হয়। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো চিত্র এঁকে দর্পণ থেকে পি কিউ বস্তুর প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো, অর্থাৎ এই যে পি কিউ আছে এইটার। চলো আমরা এটার উত্তরটা দেখে নিই। এই পি কিউ এর মধ্যে যেহেতু এটা সমতল দর্পণ আমরা দেখতে পাচ্ছি, তাই এখানে কিন্তু অবাস্তব প্রতিবিম্ব হবে, অর্থাৎ এই যে পি দিয়ে একটা রশ্মি এখানে আপতিত হবে, পি দিয়ে আপতিত হওয়ার পর কিন্তু ঠিক একই কোণে পি দিয়েই কিন্তু এখানে ফেরত আসবে, কিউ দিয়ে যেটা যাবে সেটাও কিউ দিয়েই কিন্তু ফেরত আসবে, এবং
এখানে কিউ দিয়ে ও এর মধ্যে যেটা পড়বে সেটা কিন্তু যতটুকু কোণে এখানে আপতিত হয়েছে ততটুকু কোণেই আবার প্রতিফলিত হয়ে যাবে, যার কারণে এই যে এই রশ্মিগুলো কোনো জায়গায় গিয়ে মিলবে না। যেহেতু মিলবে না, আরও একটা যদি রশ্মি নেই এখানে যদি দেই তাহলে এটাও কিন্তু মিলেনি। তাহলে ও থেকে এন পর্যন্ত এটা যদি আমরা দর্পণের লম্বটা ধরে নিই, অভিলম্ব, তাহলে আমরা দেখতে পাচ্ছি যতটুকু কোণে এখানে আপতিত হচ্ছে ততটুকু কোণেই কিন্তু আবার প্রতিফলিত হয়ে যাচ্ছে, এবং কোনোটাই যেহেতু মিলছে না তাই এখানে আমরা এগুলোকে নিচে পিছন দিক দিয়ে বর্ধিত করার চেষ্টা করব। তাহলে এই পি এরটা পিছন দিক দিয়ে এখানে আনবো, কিউ এরটাও এইখানে আনবো, এবং আনার পর এইখানে যেটা ছিল ওইটাকে আবার পিছন দিক দিয়ে আনতে থাকবো। আনতে আনতে আমরা দেখতে পাবো যে একটা সময় এটা এইখানে এসে মিলিত হয়ে যাবে, এবং আরেকটা যেটা এখান দিয়ে আপতিত হয়েছিল ওইটা আবার ঠিক একই কোণে পিছন দিক দিয়ে এরকমভাবে বর্ধিত করব। তাহলে দেখা যাবে এটাও এখানে এসে মিলিত হয়ে গেছে। এরপর এই দুইটা মিল বিন্দুকে আমরা জোড়া লাগিয়ে দেখব। তাহলে দেখব আমরা যতটুকু আসল বস্তুটা ছিল প্রতিবিম্বটাও ঠিক ততটুকুই কিন্তু হয়েছে। এবং এইটার জন্য আমরা ব্যাখ্যাটা এরকমভাবে লিখব, আর এস সমতল দর্পণে ও হচ্ছে আপতন বিন্দু এবং ও এন অভিলম্ব দর্পণের সামনে, পি কিউ একটি লক্ষ্যবস্তু, পি ও কিউ হতে পিটি এবং কিউ এস রশ্মি দর্পণের অভিলম্বভাবে আপতিত হয়ে টি পি এবং এস কিউ পথে ফিরে আসে। আবার পিও ও কিউ ও রশ্মি প্রতিফলিত হয়ে ওকে এবং ও এল পথে চলে যায়। পিটি ও ওকে এবং কিউএস ও ও এল রশ্মিগুলোকে পিছনে বর্ধিত করলে তারা যথাক্রমে পি ও কিউ প্রাইম বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ প্রতিফলিত রশ্মিগুলো পি প্রাইম ও কিউ প্রাইম বিন্দু থেকে আসছে বলে মনে হয়। পি প্রাইম ও কিউ প্রাইম যদি যোগ করলে পি প্রাইম কিউ প্রাইম হবে পি কিউ বস্তুর প্রতিবিম্ব, অর্থাৎ এইটাই হবে এটার প্রতিবিম্ব। সুতরাং প্রতিবিম্বের অবস্থান হবে দর্পণের পিছনে, এর দূরত্ব এস আর দর্পণ হতে পি কিউ এর দূরত্বের সমান, অর্থাৎ এইটার দূরত্ব যতটুকু এটার দূরত্বও কিন্তু ততটুকু। এরপর ঘ নং কোয়েশ্চেনটা হলো প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে 1 এবং 2 নম্বর দর্পণের তুলনা করো। অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু অবতল দর্পণ আর এটা হলো সমতল দর্পণ। এই দুইটা দর্পণের আমরা এখন তুলনা করব। উদ্দীপকের 1 ও 2 নং চিত্রের দর্পণদ্বয় যথাক্রমে সমতল দর্পণ ও অবতল দর্পণ। নিচে 1 এবং 2 নম্বর দর্পণে গঠিত প্রতিবিম্বের তুলনা করা হলো। এটা সাদৃশ্যগুলো হলো 1 নং ও 2 নং উভয় দর্পণে আলোর সুষম প্রতিফলন ঘটে এবং উভয় দর্পণে গঠিত বিম্ব চোখে দেখা যায়। এটার মধ্যে বৈসাদৃশ্যগুলো হলো 1 নম্বর 1 নং দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব অবাস্তব ও সোজা হলেও 2 নং দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব বাস্তব ও উল্টো অথবা অবাস্তব ও সোজা হতে পারে। 1 নং দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় না, কিন্তু 2 নং দর্পণে গঠিত প্রতিবিম্ব পর্দায় ফেলা যায়। 1 নং দর্পণের ক্ষেত্রে দর্পণ হতে লক্ষ্যবস্তু ও প্রতিবিম্বের দূরত্ব সমান, অন্যদিকে 2 নং দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান ভেদে প্রতিবিম্বের দূরত্ব বিভিন্ন হয়। 4 নম্বরটা হলো 1 নং দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের উচ্চতা লক্ষ্যবস্তুর উচ্চতার সমান, কিন্তু 2 নং দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের উচ্চতা লক্ষ্যবস্তুর অবস্থান ভেদে পরিবর্তিত হতে পারে। এরপর 2 নম্বর সৃজনশীল, এখানে একটা আবার সমতল আয়না দেওয়া আছে। এরপর কয়ের কোয়েশ্চেনটা হলো প্রতিবিম্ব কাকে বলে? কোনো বিন্দু উৎস থেকে নিঃসৃত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। কয়ের কোয়েশ্চেনটা হলো দর্পণের লম্বভাবে আপতিত রশ্মি একই পথে ফিরে আসে কেন? অ্যান্সার, আলোর প্রতিফলনের সূত্রানুযায়ী আমরা জানি আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান হয়, অর্থাৎ আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণে আপতিত হয় প্রতিফলিত রশ্মি একই কোণে প্রতিফলিত হয়। এজন্যই লম্বভাবে দর্পণে আপতিত রশ্মি একই পথে প্রতিফলিত হয়ে ফিরে আসে। এরপর গয়ের কোয়েশ্চেন হলো চিত্রের আলোকে প্রতিফলন কোণের মান নির্ণয় করো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা রশ্মি 60 ডিগ্রি কোণে আয়না থেকে বা দর্পণ থেকে এখানে আপতিত হয়েছে। এর আনসারটা খুবই সহজ। মনে করি পি কিউ দর্পণের ও হচ্ছে আপতন বিন্দু, ও বিন্দুতে ও এন অবিলম্ব, এ ও আপতিত রশ্মি আয়নার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এ ও রশ্মি প্রতিফলনের পর ও বিপথে
চলে যায়। এবার এখানে যেটা 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে সেটা কিন্তু কোণ তৈরি করবে এই যে অভিলম্ব আছে, অর্থাৎ এই আয়নার সোজা বরাবর যেই আমরা একটা লম্ব আঁকবো সেটার সাথে কিন্তু কোণটা করবে। তাহলে এটা এই কেন্দ্র বরাবর গিয়ে এখানে 30 ডিগ্রি হবে, কারণ আমরা জানি পুরোটা হয় 90 ডিগ্রি এক সমকোণ। এখানে 90 ডিগ্রি থেকে যদি 60 চলে যায় এখানে শুধু কিন্তু 30 থাকে, তাহলে এইটুকু হবে 30। এবং ঠিক একইভাবে আমরা জানি আপতন কোণ যত, প্রতিফলন কোণও ঠিক ততই হয়। সুতরাং OB প্রতিফলিত রশ্মি এবং এই রশ্মি অভিলম্ব ON এর সাথে কোণ BON প্রতিফলন কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এই যে BON এই কোণটা উৎপন্ন করেছে। এখন ON দর্পণের অবিলম্ব হওয়ায় এইটা লম্ব হওয়ার কারণে NO এবং এই যে Q এটা সমান হবে এক সমকোণ বা 90 ডিগ্রি। এই AO রশ্মি অবিলম্বের সাথে AON আপতন কোণ উৎপন্ন করেছে, সুতরাং আপতন কোণটা হবে AON, অর্থাৎ এই যে এটা AON এতটুকু হবে আপতন কোণ এটার ক্ষেত্রে। সুতরাং আপতন কোণের যে মানটা সেটা বের করব হলো NOQ থেকে AOQ বিয়োগ দিয়ে। এই যে NOQ এই পুরোটা থেকে আমরা AOQ এতটুকু বাদ দেব, তাহলে AON এই আপতন কোণটা পেয়ে যাব। এইটুকুর মান 90 ডিগ্রি, এই যে এই পুরোটা। এরপর এতটুকুর মান হলো 60 ডিগ্রি, এই যে AOQ। এটা থেকে যদি এটা বিয়োগ হয় তাহলে থাকবে হলো 30। তাহলে প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা জানি আপতন কোণ প্রতিফলন কোণের সমান হয়। তাহলে এই দুইটা আমরা লিখতে পারি AON সমান BON, এই যে BON প্রতিফলিত যেটা হয়েছে সেটা। তাহলে এটার মান হবে 30 ডিগ্রি, আপতন কোণ 30 ডিগ্রি হয়, প্রতিফলন কোণও 30 ডিগ্রি হবে, এটাই আনসার। এরপর ঘ নং কোয়েশ্চেন, PQ দর্পণে গঠিত প্রতিবিম্ব অবাস্তব চিত্রসহ ব্যাখ্যা করো। এটার জন্য প্রথমে চলো আমরা আয়নার মধ্যে এটা এঁকে নেই। এটা এই বরাবর যখন যাবে ঠিক ততটুকুই কিন্তু কোণ করে এদিক দিয়ে ফিরে আসবে। যখন এটা ফিরে আসতেছে তখন কিন্তু এটার সাথে কোনো জায়গায় মিলে না, যেহেতু মিলে না তখন আমরা এটাকে পিছনের দিকে বর্ধিত করব। তাহলে এই বরাবর সোজা একটা বর্ধিত করব এবং যেটা এদিকে ফিরে আসছে ওইটাও আমরা পিছনের দিকে এইভাবে বর্ধিত করব, তাহলে এইখানে এটা মিলিত হবে। তাহলে এই যে A এবং T বস্তুটা আছে, এই AT এর যেই প্রতিবিম্ব সেটা হবে I এবং T। এটার জন্য আমরা প্রমাণটা লিখব, PQ দর্পণের সাথে সামনে A একটি বিন্দু লক্ষ্যবস্তু, ও দর্পণের উপর আপতিত বিন্দু, ও বিন্দুতে ON অবিলম্ব, এ হতে এটি রশ্মি অবিলম্বভাবে দর্পণে আপতিত হয়ে TA পথে প্রতিফলিত হয়। এ রশ্মি তির্যকভাবে দর্পণে আপতিত হয় এবং OB পথে প্রতিফলিত হয়। এ রশ্মি দুটি অপসারী হওয়ায় রশ্মিগুলোকে পেছনের দিকে বর্ধিত করলে এগুলো I বিন্দুতে মিলিত হয়। এরপর অর্থাৎ প্রতিফলিত রশ্মিগুলো দর্পণের পিছনে I বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়। এই I বিন্দুই হলো এ বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব, যা দর্পণের পিছনে লক্ষ্যবস্তুর সমান দূরত্বে গঠিত হয়েছে। যেহেতু দর্পণে আপতিত এ রশ্মিটি প্রতিফলনের পর OB পথে যায় এবং এদের প্রকৃত মিলন হয় না, তাই প্রতিবিম্ব হবে অবাস্তব। এরপর 3 নম্বর সৃজনশীলের ক্ষেত্রে কয়ের কোয়েশ্চেনটা হলো বিবর্ধন কি? এর আনসার, প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। খ হলো ভিউ মিরর বা দেখার দর্পণ হিসেবে সমতল দর্পণ ব্যবহার করা হয় না কেন? এর আনসার, যানবাহনে পেছনের যানবাহন ও পথচারীদের গতিবিধি দেখার জন্য অল্প জায়গায় বিস্তৃত জায়গার ছবি দেখার প্রয়োজন পড়ে। শপিং মল ও বিয়ের অনুষ্ঠানেও একই কাজ করা হয়। উত্তল দর্পণে সর্বদা অবাস্তব, সোজা ও খর্বিত প্রতিবিম্ব গঠিত হয় বলে এটি ভিউ মিরর হিসেবে উপযুক্ত। পক্ষান্তরে সমতল দর্পণে বিম্বের আকার বস্তুর আকারের সমান এবং বিম্ব দর্পণ থেকে লক্ষ্যবস্তুর সমান দূরত্বে পিছনে গঠিত হয়। ফলে এটি বিস্তৃত অঞ্চলের বিম্ব অল্প জায়গায় সৃষ্টি করতে পারে না, তাই সমতল দর্পণ ভিউ মিরর হিসেবে ব্যবহার করা হয় না। গয়ের কোয়েশ্চেনটা হলো পরীক্ষণের প্রথম পর্যায়ে কাঠিটির প্রতিবিম্বের দৈর্ঘ্য ও প্রকৃতি নির্ণয় করো। এখানে যে উদ্দীপকটা দেয়া আছে সেখানে বলছে একদল শিক্ষার্থী ব্যবহারিক ক্লাসে একটি পরীক্ষণের প্রথম পর্যায়ে একটি অবতল দর্পণের সামনে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি কাঠি রাখায় পর্দায় এর 3.51 গুণ বড় প্রতিবিম্ব দেখতে পেল। পরীক্ষণের দ্বিতীয় পর্যায়ে পর্দায় এর 6 গুণ বড় প্রতিবিম্ব দেখতে পেল। আমাদেরকে বলছে প্রথম পর্যায়ের ক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে।
এই ক্ষেত্রে আমরা লিখব লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার এবং বিম্বের দৈর্ঘ্যটা আমরা বের করব। আর রৈখিক বিবর্ধনটা কিন্তু দেয়া আছে 3.5 এবং আমরা কিন্তু বিবর্ধনের সূত্র জানি L1/L। এখানে L1 মানে হলো বিম্বের দৈর্ঘ্য আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যকে শুধু L দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি M1 সমান হলো L1/L। এইখানে পরের বার যেহেতু আমরা শুধুমাত্র L1 এর মান নির্ণয় করব, তাই এখানে L ভাগ আছে, ওইখানেই নিয়ে গুণ করে দেব। এবার এই L এর মান কিন্তু 2 বসিয়ে দিব, গুণ করলে হবে 7.02 সেন্টিমিটার। তাহলে প্রথম পর্যায়ে প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে 7.02 সেন্টিমিটার এবং এর প্রকৃতি হবে বাস্তব। এরপর ঘ নং কোয়েশ্চেন হলো পরীক্ষণের দ্বিতীয় পর্যায়ে কি কি পরিবর্তন করা হয়েছিল। এর অ্যান্সার, যেহেতু পরীক্ষণের 2 পর্যায়েই পর্দার প্রতিবিম্ব গঠিত হয়েছে, সুতরাং 2 ক্ষেত্রেই বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়েছে। আমরা জানি রৈখিক বিবর্ধন সমান হলো L/L1/L অথবা এটাকে -V/U দিয়েও প্রকাশ করা হয়, দুইটা একই সূত্র। অর্থাৎ রৈখিক বিবর্ধন বিম্ব ও লক্ষ্যবস্তুর দূরত্বের উপর নির্ভর করে। সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে বিম্ব ও লক্ষ্যবস্তুর দূরত্ব পরিবর্তন করা হয়েছে। এটি দুভাবে করা যায়। এক হলো পর্দা ও দর্পণ স্থির রেখে কাঠিটিকে কাছে আনা হয়েছে। 2 হলো কাঠি ও পর্দা স্থির রেখে দর্পণকে সরিয়ে এমন অবস্থানে রাখা হয়েছে যেন পর্দা ও দর্পণের মধ্যবর্তী দূরত্ব কাঠি ও দর্পণের মধ্যবর্তী দূরত্বের 6 গুণ হয়। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অধ্যায় অর্থাৎ 9ম অধ্যায় আলোর প্রতিসরণ, এই অধ্যায়টির সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।